আমরা স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেমের থার্ড ক্লাস, মানে লাস্ট ক্লাস, প্রবলেম 9 এই অঙ্কটা করব। অঙ্কে বলা আছে রহিম ট্রেড লিমিটেড হ্যাড এ ব্রাঞ্চ অ্যাট খুলনা। রহিম ট্রেড লিমিটেডের একটা ব্রাঞ্চ আছে খুলনাতে। টু হোয়ার গুডস ওয়ার ইনভয়েসড অ্যাট কস্ট প্রাইস। এখানে ইনভয়েস মানে চালান করা বোঝায়, মানে পাঠানো বোঝায়, ঠিক আছে? তাহলে পণ্য চালান করা হয়েছে বা পাঠানো হয়েছে অ্যাট কস্ট প্লাস 25%। এখানে কস্ট প্লাস 25% মানে কি? বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয়। বিক্রয় মূল্য। বিক্রয়। তাহলে যদি বিক্রয় মূল্যে পাঠাই, এটা বুঝলাম, কিন্তু কোন মেথডের অঙ্ক সেটাও তো আমাকে বুঝতে হবে, তাই না? মেথডটা হ্যাঁ। নিচে বলছে শো লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস আন্ডার স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম। এখান থেকে না আমরা যে 7টা অ্যাকাউন্ট করব, এই 7টা অ্যাকাউন্ট কিন্তু সবগুলো লেজার, সবগুলো লেজার না? হ্যাঁ। লেজার। তো সে এখানে বলেই দিছে আজকে যে শো লেজার অ্যাকাউন্ট, অথবা কি বলে, আগের অঙ্কে কি বলেছিল, শো নেসেসারি অ্যাকাউন্ট। নেসেসারি। রাইট। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক অ্যাকাউন্ট করার কথা বলা নেই, এখানে অনির্দিষ্ট করে দিয়েছে। এখন অনির্দিষ্ট করলে তো আর হবে না। আমরা তো নির্দিষ্ট করে জানি, জানি না, যে যদি বিক্রয় মূল্যে পাঠাই তাহলে কয়টা করতে হয়? 7টা। সাতটা। আর যদি ক্রয় মূল্যে পাঠাই তাহলে কয়টা? পাঁচটা। 5টা। তাহলে আমরা যেহেতু আজকে বিক্রয় মূল্য পাইলাম, তাহলে এখানে হবে কয়টা? 7টা। তাহলে এই 7টা ছক খেয়াল করতে হবে। এই 7টা ছকের প্রথমটার নাম হলো ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। ব্রাঞ্চ। এই হলো ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। এটা যেহেতু আগে করানো ছিল সেইভাবেই। আর ছকটা কেমন? এখানে হয় ডেট। এটা কি আপনারা সবাই জানেন, তারপরে একটু লিখে ডেট এক্সপ্লানেশন, তারপরে কি? টাকা। ডান দিকেও সেম কথা, আর লিখলাম না, ঠিক আছে? মানে একটার জন্য, আচ্ছা একটা ফুলফিল লিখি, একটা ফুলফিল লিখে দিই, ডেট এক্সপ্লানেশন টাকা। টাকা। ওকে। এই এখন কথা হচ্ছে এই রকম আমরা ছক কাটবো কয়টা? 7টা। তাহলে একটা হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, কেটেছি। 2 নম্বর ছকের নাম হয় ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, কেটেছি। 3 নম্বর ছকের নাম কি বলেছিলাম বলেন তো? ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট। না, এই অ্যাকাউন্ট 3 নম্বর যে ক্যাশ ব্যাক। ক্যাশ বা ক্যাশ। হ্যাঁ, এরকম নাম তো ডিরেক্টলি মুখস্থ থাকবে মুক্তা। 3 নম্বর ছকের নাম ভাই, ব্রাঞ্চ ক্যাশ অথবা পেটি ক্যাশ অ্যাকাউন্ট। আমার আজকের অঙ্কে ক্যাশ ছিল না, পেটি ক্যাশ ছিল। কি ছিল? পেটি পেটি ক্যাশ। ক্যাশ ছিল। রাইট। মানে আমি এটা ক্যাশ অ্যাকাউন্ট করব না পেটি ক্যাশ অ্যাকাউন্ট করব সেটা বুঝবো ওপেনিং ব্যালেন্স, মানে ব্যালেন্স বিডি ক্যাশের দেওয়া হচ্ছে না পেটি ক্যাশের দেওয়া হচ্ছে ওইটা দিয়ে, ঠিক আছে? গেল। আচ্ছা। 4 নম্বর ছকের নাম ছিল ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট, তাই তো? জি পাঁচ ভাই। নম্বর ছকের নাম কি ছিল? হ্যাঁ, ব্রাঞ্চ, বলেন। 5 নম্বর হবে স্টক রিজার্ভ। স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে আমরা চলে যাই 5 নম্বরে, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। এই যে স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। আর 6 নম্বর ছকের নাম হচ্ছে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তাই তো? দেখেন হ্যাঁ। প্রত্যেকটা ছক একই রকম ভাবে করে কাটছে, শুধু উপরের নামটা আলাদা, তাই না? হুম। ওকে। আর লাস্ট হচ্ছে কি? ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। এই যে লাস্ট ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। এখন আমাদের যেহেতু 7টা ছক, 7টা ছকে তো একটু সময় লাগবেই, তাই না? তো হুম। জি প্রথম ভাই। কথা হচ্ছে এই 7টা ছকের মধ্যে আমরা কি কাজটা করব? আমি ছকটা কেটে ফেললাম, অঙ্ক পড়ে কিন্তু ছক কেটে ফেলেছি। আমি অঙ্ক পড়ে ছক কেটে ফেলেছি, এখন আমাদের কাজ হচ্ছে ওই এন্ট্রি গুলো পোস্টিং দেওয়া। কি পোস্টিং দেওয়া? এন্ট্রি গুলো। এন্ট্রি গুলো পোস্টিং দেওয়া। এন্ট্রি গুলো। তাহলে পোস্টিং আমি কি বলেছিলাম? যে কোনো কোনো এন্ট্রি একবার পোস্টিং হয়, আবার কোনো কোনো এন্ট্রি কয়বার হয়? 2বার হয়। দুইবার হয়। তাহলে কোনটা দুইবার। একবার হবে?
ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি যেগুলো, সেগুলোতে একবারই হবে, তাই না? ওর তো আর দুইবার হওয়ার সুযোগ নেই। হুম, না। আর আর যে এন্ট্রিগুলো থাকবে সেইগুলোর দুটো পক্ষ থাকে, একটা প্রেরক আর একটা প্রাপক, অথবা একটা ডেবিট একটা ক্রেডিট, তাই না? হুম। অথবা একটা জি ভাই। গ্রহীতা একটা আহ, দাতা। এরকম ভাবেই আমরা পড়তাম ছোটবেলা থেকে। তো এই দুইটা পক্ষর দুইটা নাম যদি আমার এই সাতটা ছকের সঙ্গে মিলে যায়, তাহলে দুবার যাবে, তাই না? দেখা গেলো একটা নাম হচ্ছে ব্রাঞ্চ ক্যাশ পেটি ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা নাম হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে আপনার স্টক রিজার্ভ স্টক অ্যাকাউন্ট। তাহলে দুটো নাম আছে, তাহলে দুটো আমি বসাতে পারবো। অথবা একটা এন্ট্রির সঙ্গে রিলেটেড হচ্ছে কি ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে স্টক অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই আমি এই দুটো দিতে পারবো। কিন্তু যদি আমার এমন হয় কোনো একটা এন্ট্রি শুধুমাত্র স্টকের সঙ্গে রিলেটেড, আর বাকি যে ছয়টা অ্যাকাউন্ট আছে এই ছয়টার কোনোটার সঙ্গে রিলেটেড না, তাহলে ওইটা কয়বার যাবে? একবারই যাবে। একবারই যাবে। একবারই দাও। তো আমি প্রথম থেকে পড়ি, বুঝতে পারবেন। এখানে আছে স্টক ইনভয়েস ভ্যালু, মানে ওই চালান মূল্য। হ্যাঁ, 1/1/2017 25,000 টাকা। আবার ডেপ্টরস 1/1/2017 15,000 টাকা। পেটি ক্যাশ 1/1/2017 100 টাকা। আচ্ছা, এই তিনটা কি ওপেনিং মানে ব্যালেন্স বিডি, বোঝা যাচ্ছে না? হ্যাঁ। তাহলে ব্যালেন্স বিডি, তাহলে ব্যালেন্স বিডি কার কার ব্যালেন্স বিডি? একটা আছে স্টকের ব্যালেন্স বিডি, আর একটা আছে ডেপ্টরসের ব্যালেন্স বিডি, ঠিক। আর একটা আছে পেটি ক্যাশের ব্যালেন্স বিডি, দেখি। তাই তো? হ্যাঁ। তাহলে জি ব্রাঞ্চ ভাই। স্টক নামে একটা ছক ছিল, ব্রাঞ্চ ডেপ্টরস নামে একটা ছক ছিল, ব্রাঞ্চ পেটি ক্যাশ নামে একটা ছক ছিল, তিনটা ছক ছিল, ছিল না? তাহলে হ্যাঁ। তিনটারই ডেবিট দিকে আমি জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে তাদের শ শ টাকাটা বসাবো, তাই তো? জি ভাই। হ্যাঁ। তাহলে স্টক অ্যাকাউন্টে যদি যাই, আমি স্টক অ্যাকাউন্টে কি লিখবো? ব্যালেন্স বিডি লিখে 25,000 টাকা লিখবো, ঠিক আছে? আচ্ছা, আমাকে হুম। একটু বলেন এখানে কি জি ভাই। কালার দিলে আপনারা বুঝতে পারবেন, আমাকে একটু বলেন তো। এই কালার দিলে বুঝেন? হ্যাঁ, বুঝি। ওকে, তাহলে এই কালার থাকলো। ব্যালেন্স বিডি লিখে 25,000 টাকা, মানে যেটা আমি লিখতেছি সেটা শুধু কালার করতেছি, ঠিক আছে? এত নতুন করে লেখার দরকার হচ্ছে না। জি ভাই। এরপরে আমার এখানে ডেপ্টরসে ছিল 15,000 আর পেটিকে ছিল 100 টাকা, তাহলে আমি এখানে চলে যাই ডেপ্টরস অ্যাকাউন্টে। তাহলে ডেপ্টরস অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডি ক টাকা? 15,000 টাকা। আমি এটা দিয়ে দিলাম। ওকে। আর হ্যাঁ। একটা জি ছিল ভাই। ব্যালেন্স ব্রাঞ্চ পেটি ক্যাশ, তাহলে এই যে ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট, এইখানে আমরা ব্যালেন্স বিডি লিখে আমি 100 টাকা লিখবো। লিখেছি আমি 100 টাকা, তাহলে আমার তিনটা এন্ট্রি কি কমপ্লিট? কমপ্লিট। ওকে, জি ভাই। এটা ইজি ছিল, এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না কখনোই। পরেরটা দেখেন, গুড সেন্ট টু ব্রাঞ্চ 80,000 টাকা। সর্বপ্রথম এটাকে কোথায় যাবে সেটা সিলেক্ট করেন, তারপরে ব্র্যাকেটে কস্ট কথা লেখা আছে, এটা কি কাজ সেটা পরে বলবো। গুড সেন্ট টু ব্রাঞ্চ মানে কি? এই পণ্যটা ব্রাঞ্চ পাচ্ছে। কে পাচ্ছে? হুম। ব্রাঞ্চ ব্রাঞ্চ পাচ্ছে। পাচ্ছে। মানে হেড অফিস ব্রাঞ্চের কাছে পণ্য পাঠাচ্ছে, তাই বোঝা যাচ্ছে। তার মানে ব্রাঞ্চ এই পণ্যটা পাচ্ছে 80,000 টাকা। তাহলে ব্রাঞ্চ যদি পণ্যটা পায়, তাহলে আমার বলেন তো এখানে দিচ্ছে কে? হেড অফিস না? জি ভাই। হ্যাঁ, এটা পেজ দিচ্ছে। আর ব্রাঞ্চ এই স্টকটা পাচ্ছে, মানে এই পণ্যটা পাচ্ছে। তাহলে বলেন এখানে হ্যাঁ। পক্ষ যে দুইটা, এই দুইটা পক্ষের মধ্যে আমার যে সাতটা ছক বললাম, কয়টা জড়িত? একটা জড়িত। একটা। হেড অফিসের নামে কিন্তু কোনো ছক আমরা কাটি নাই, সবগুলোর কথা লিখছি ব্রাঞ্চ। তাহলে এখানে হেড অফিসের নামই নাই, তার মানে হেড অফিসের যে দিচ্ছে ওই রেকর্ডটা আমাদের রাখার দরকার নেই, ওটা হেড অফিস নিজেই রাখবে, ঠিক আছে? আমরা শুধু কি হিসাব হ্যাঁ। রাখবো, যে হেড অফিসের কাছ থেকে আমি যেটা পেয়েছি পাচ্ছি। পেয়েছি। তাহলে হেড অফিসের কাছে পেয়েছি কত? 80,000 টাকার পণ্য, তাই তো? তাহলে এটা স্টকের সঙ্গে রিলেটেড, তার মানে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে বসবে। কোন অ্যাকাউন্টে বসবে? ব্রাঞ্চ স্টক স্টক অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টের দিকে বসবে? ডেবিটে। ডেবিট দিকে বসবে। গুড। ডেবিট। কিন্তু কস্ট লেখা আছে, কস্টের কাজটা কি সেটা একটু দেখাই, খেয়াল করো। তাহলে আমি স্টক অ্যাকাউন্টে চলে যাই। স্টক অ্যাকাউন্টে গিয়ে লিখলাম গুড সেন্ট টু ব্রাঞ্চ, লিখলাম।
এখন কথা হচ্ছে এটা পাঠাইছিল 80,000 টাকায়, কয় টাকায় পাঠাইছিল? 80,000 টাকা। কিন্তু কি বলে দিয়েছিল, এই 80,000 টাকা হচ্ছে কস্ট প্রাইস। কোন প্রাইস? কস্ট প্রাইস। কস্ট কিন্তু প্রাইস। পণ্য সবগুলোই পাঠাইছিল কোন মূল্যে? বিক্রয় বিক্রয় মূল্যে। মূল্যে। তাহলে এই কস্ট প্রাইসটাকেও সেলস প্রাইসে কনভার্ট করতে হবে। কি প্রাইসে কনভার্ট করতে হবে? সেলস সেলস প্রাইস। প্রাইসে। রাইট। তাহলে আমার কস্টের উপরে কত পার্সেন্ট যোগ করে বিক্রি করে মানে পাঠাইছিল পণ্য, মনে আছে? 25%। 55%। 25%। তাহলে কস্ট প্রাইস তোমার এখন 80,000 নাকি? তাহলে হুম। 80,000-এর উপরে জি ভাই। 25% অ্যাড করছে, মানে কি ওই 80,000 যোগ 80,000 গুণ 25%, মানে 1 লাখ টাকা। ক টাকার পণ্য পাঠালো তাহলে? 1 লাখ। 1 লাখ টাকা। বোঝেন নাই কে বলেন? ভাইয়া, হুম। ভাইয়া, হ্যাঁ শুনতেছি, বলেন। ভাইয়া বলতেছি কি, এটা এইটা হচ্ছে আপনার, আমার হচ্ছে কস্ট প্রাইজের অঙ্ক। এই জন্য কি হচ্ছে, সরি, এটা হচ্ছে আমার বিক্রয় সেলস। মূল্যে আমি হচ্ছে এই অঙ্কটা করতেছি। হ্যাঁ। সেলস মূল্য, রাইট। প্রাইস, যার কারণে এখানে কস্ট প্রাইজে যে টাকাটা ছিল সেই টাকাটা এখানে আমি নিই নাই। কস্ট প্রাইসের টাকাটাকে কনভার্ট করে সেলস প্রাইস যেটা হবে সেটা নিব। আচ্ছা। ঠিক আছে বিষয়টা? হুম হুম। ওকে, নেক্সট। নেক্সট এন্ট্রি আমরা যেহেতু একবার দিব বলছিলাম, দিয়েছি। এরপরে দেখেন আছে সেলস। খুব সহজ জিনিস, সেলস আছে দুইটা। কয়টা সেলস আছে? দুইটা। একটা আছে দুটো। ক্যাশ সেলস 55,000, আর একটা ক্রেডিট সেলস 80,000, তাই তো? আচ্ছা বলেন, ক্যাশ সেলস, ক্যাশে যদি আপনি বিক্রি করেন, ভালো করে খেয়াল করেন, ক্যাশে যদি বিক্রি করেন 55,000 টাকা, তাহলে আপনার ঘটনা ঘটবে কি, আপনি নগদ টাকা পাবেন আর আপনার কাছ থেকে পণ্য চলে যাবে, তাই না? হুম। হ্যাঁ। নগদ টাকা পাইলে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টে বসবে। ক্যাশ নামে কোনো অ্যাকাউন্ট ছিল? পিটি ক্যাশ ছিল। পেটি ক্যাশ নাম ব্রাঞ্চ। ছিল। আমি জিজ্ঞেস করছি ক্যাশ নামে কোনো অ্যাকাউন্ট ছিল কিনা। না, ব্রাঞ্চ ছিল না। অ্যাকাউন্ট, না। এটার নামে কোনো অ্যাকাউন্ট ছিল? না। তার মানে এই ক্যাশ সেলসটা আমার ক্যাশ অ্যাকাউন্ট না থাকার কারণে আসবে না। আমার অঙ্কে ছিল পেটি ক্যাশ অ্যাকাউন্ট, আমার আমি যে ছক কাটছি সেখানে ছিল পেটি ক্যাশ। তাহলে এখানে পেটি ক্যাশের মধ্যে ক্যাশ ঢুকানো যাবে না, কথা ক্লিয়ার? আমি এই জন্য প্রথমে লিখেছিলি ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট অথবা পেটি ক্যাশ অ্যাকাউন্ট, মানে হয় ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট থাকবে, না হলে ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট হবে, মানে দুইটাই হবে না। তাহলে প্রথমে ব্যালেন্স ও। বিডি যেটার থাকবে আমি সেই ছকটা কাটবো, কথা ক্লিয়ার? হুম। জি ভাই। ওকে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু নাই, তাহলে ক্যাশের ডেবিট দিকে আর বসাতে পারতেছি না, কারণ ক্যাশ আমরা পাচ্ছি কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট না থাকার কারণে আমি এটা বসাতে পারতেছি না। কিন্তু আমার কাছ থেকে পণ্য চলে যাচ্ছে, তাহলে স্টকের ক্রেডিট দিকে বসবে না? জি ভাই বলবে। তাহলে স্টক যেহেতু চলে যাচ্ছে, তাহলে স্টকের ক্রেডিট দিকে বসবে তো নাকি? হ্যাঁ। ওকে। তাহলে স্টক অ্যাকাউন্টে চলে যাই। স্টক অ্যাকাউন্টে ক্যাশ সেলস এই 55,000 টাকা, বুঝছেন? জি ভাই। আবার বুঝাই, এখানে ক্রেডিট সেল ছিল, তাহলে ক্রেডিট সেলস করলেও তো পণ্য চলে যাবে, যাবে না? আপনি নগদে বিক্রি জি ভাই। করেন আর বাকিতে বিক্রি করেন, পণ্য কিন্তু চলে যাবে নাকি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে পণ্য যদি চলে যায় 80,000 টাকার, তাহলে ক্রেডিট দিকে বসবে না? হুম। এখন ক্রেডিট সেলস করতেছেন বিদায় চলে যাচ্ছে, এখন ক্রেডিট সেলস করলে আমার অপর পক্ষটা কি, মানে আমার পণ্য চলে যাচ্ছে, তাহলে ওদিকে আমার কি পাবো আমি? দেনাদার। কি কি তৈরি হবে? দেনাদার ভাবে। দেনাদার দেনাদার। মানে দেনাদার বৃদ্ধি পাবে, বাকিতে বিক্রয় করলে দেনাদার কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এটা দেনাদার অ্যাকাউন্ট, পাই। মানে ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্টে যাবে। ডেপ্টরস অ্যাকাউন্টে ডেবিট দিকে, দেনাদার যেহেতু বৃদ্ধি পাবে তাই ডেবিট দিকে। কত টাকা? ওই 80,000 টাকা। বোঝা গেছে? আর যদি জি আগেরটা ভাই। ক্যাশ থাকতো, তাহলে ক্যাশে মনে করেন এখানে পেটি ক্যাশ অ্যাকাউন্ট নাই, শুধু ক্যাশ অ্যাকাউন্ট আছে, তাহলে এইটার ডেবিট দিকে বসাতাম। এটা কোন দিকে বসাতাম? ক্যাশের ওই পঞ্চান্ন ডেবিট। হাজার ডেবিটে। টাকা এর ডেবিট দিকে বসাতাম আর স্টকের ক্রেডিট দিকে বসাতাম। বুঝাতে পারছি?
হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই দুটো এন্ট্রি দিয়ে কিন্তু আমি ক্লিয়ার করতে পারি যে আসলেই আমার কোন এন্ট্রির জন্য দুইবার বসবে আর কোন এন্ট্রির জন্য একবার বসবে। ঠিক আছে তো? ছক না থাকলে জি ভাই। একবার, ছক থাকলে দুইবার। এরপরে হুম। হ্যাঁ। এরপরে বলছে ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টর 75,000 টাকা। সিম্পল কথা, সিম্পল পোস্টিং। ক্যাশ রিসিভ মানে ক্যাশ গ্রহণ করতেছি বা পাচ্ছি কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। তাই প্রত্যেকের হিসাবটা কাছ কি? থেকে। হিসাবটা হচ্ছে আমি নগদ টাকা পাচ্ছি আর দেনাদারের কাছ থেকে হুম। পাচ্ছি, তো তাই দেনাদার কমে যাচ্ছে, হুম। তাই তো? হুম। তাহলে নগদ টাকা যেহেতু পাচ্ছি, তাহলে ব্রাঞ্চের ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে, নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ক্যাশ নামে তো কোনো অ্যাকাউন্ট কাটি নাই, কাটছি না, কাটি নাই। না। না, তাহলে আর যাচ্ছে না। কিন্তু আমি যা পাচ্ছি তো দেনাদারের কাছ থেকে, তাহলে দেনাদার কমে যাচ্ছে না? হুম। তাহলে জি ভাই। দেনাদারের ক্রেডিট দিকে বসবে। দেনাদারে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। এদিকে বলবে। রাইট। তাহলে এখানে চলে যায় দেনাদার। এই দেনাদারের দেখেন এখানে রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে টাকাটা দেনাদার বা ডেপ্টরস যাই বলেন না কেন, রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল বলতে পারেন, ডেপ্টরসও বলতে পারেন, সেম কথা না? হ্যাঁ। ওকে। তাহলে এটাও কিন্তু বুঝলাম যে আমরা এটা কেন একবার দিলাম। এরপরে দেখেন বলছে ডিসকাউন্ট অ্যালাউড টু দেম 2,000 টাকা। ডিসকাউন্ট কাদেরকে দিচ্ছি? ওই দেনাদারকে দিচ্ছি। কাকে দিচ্ছি? জুনিয়রদেরকে দিচ্ছি। তাহলে দেন ওটা। দেনাদারকে যদি ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে ডিসকাউন্ট কি একটা এক্সপেন্স না? হ্যাঁ। জি ভাই। খরচ সবসময় ডেবিট। তাহলে ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে 2,000 টাকা। এক্সপেন্স অ্যাকাউন্টে কোন দিকে বসবে? ডেবিট দিকে। কি নাম বসবে? জি ভাই। ডিসকাউন্ট অ্যালাউড 2,000 টাকা। এইটা বসালাম। আর এইটা ডিসকাউন্ট দিচ্ছি কাদেরকে? দেনাদারকে। মানে দেনাদারের কাছে যদি 1 লাখ পাইতাম, তাকে বলতেছি যে তুমি 98,000 দাও, তাহলে দেনাদারের পরিমাণ কি কমে গেল না? হ্যাঁ, তাহলে ডেবিট জি দিকে ভাই। বসবে। তাহলে দেনাদারের সরি, ক্রেডিট ক্রেডিট দিকে, দিকে বসবে। দেনাদার কমে গেলে ক্রেডিট দিকে। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড হ্যাঁ। আছে। ওকে। এটা আমি উপরে বসাইছি ভুল ক্রমে, আমি এখন ঠিক করে দিচ্ছি। এটা নিচে বসবে। কোথায় বসবে? নিচে। এটা নিচে বসবে এখানে। ভাই, নিচে করছিলাম তো। ও আচ্ছা, আপনি ভুল। এন্ট্রিটা যেটা আগে সেটা আগে বসবে। ঠিক আছে? হুম, হুম, হুম। ওকে। ভাই ওই যে কি দেনাদারের নিচেই আছে বলতে ডিসকাউন্ট অ্যালো টু দেম তাদের বুঝাইছে নাকি? হ্যাঁ, ডিসকাউন্ট অ্যালাউড টু দেম মানে ওই দেনাদারকে বুঝাইছে। আর তা না থাকলে শুধু ডিসকাউন্ট থাকলেও একই কথা। ডিসকাউন্ট কাদেরকে দিই আমরা? দেনাদারকে দিই। ঠিক আছে? জুনিয়রদেরকে। ওকে। এরপরে আচ্ছা। ক্যাশ রেমিটেড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স 10,000 টাকা। খুব ভালো এন্ট্রি। বলছে ক্যাশ রেমিটেড মানে ক্যাশ পাঠানো হচ্ছে টু ব্রাঞ্চ, ব্রাঞ্চকে, ফর এক্সপেন্স খরচের জন্য 10,000 টাকা। তাহলে বলেন তো কে ক্যাশটা পাঠাচ্ছে? হেড অফিস। হেড অফিস। তাহলে হেড অফিসের নামে কোনো ঘর নেই, তাহলে একবার বসলো না, তাহলে আর একবার বসবে। কেন একবার বসবে? কারণ এই টাকাটা পাচ্ছে কে? বলেন ব্রাঞ্চ তো। ব্রাঞ্চ পাচ্ছে। পাচ্ছে। ব্রাঞ্চ পাচ্ছে। তাহলে ব্রাঞ্চের ক্যাশ নামে তো কোনো অ্যাকাউন্ট ছিল না, ছিল? না। না। কিন্তু ক্যাশ নামে অ্যাকাউন্ট থাকলেও আমি ক্যাশে বসাতাম না। ক্যাশে কেন বসাতাম না? কারণ ওই টাকাটা দিয়ে আমি এক্সপেন্স পরিশোধ করছি। কি পরিশোধ করছি? এক্সপেন্স পরিশোধ করছি। তাহলে এটা এক্সপেন্ডিচারের ডেবিট দিকে বসবে। কোন দিকে বসবে? কোন দিকে বসবে? এক্সপেন্ডিচার। কারণ এক্সপেন্স করলেই এক্সপেন্স ডেবিটে। সবসময় কোন দিকে বসে? খরচ সবসময় ডেবিটে। 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 10,000 টাকা। তাহলে ব্রাঞ্চের খরচ, তাহলে ব্রাঞ্চের খরচ ব্রাঞ্চের ডেবিট দিকে বসবে। সোজা হিসাব। কিন্তু টাকাটা দিচ্ছিল কে? হেড অফিস। যদি হেড অফিসের অ্যাকাউন্ট করতে বলতো, তাহলে হেড অফিসের ক্যাশে ক্রেডিট করতাম, কারণ হেড অফিস তো কোনো অ্যাকাউন্ট করতে বলেনি। সো আমরা শুধুমাত্র এক্সপেন্সের ডেবিট দিকে বসাবো। এমনিও যদি কোনো একটা ক্যাশ অ্যাকাউন্ট থাকতো তাহলে সেক্ষেত্রেও তো আমাদের প্রভাব পড়তো বসা। না। রাইট। এক্স্যাক্টলি। কারণ আমি শুধুমাত্র দুইটা দুইটা জায়গায় পোস্টিং দিতে পারবো, একটা ডেবিট একটা ক্রেডিট। ভালো করে বুঝতে হবে কিন্তু।
তাহলে ডেবিটটা আমি বলতেছি কি, মানে ওই যে হেড অফিস দিচ্ছে আর ব্রাঞ্চ পাচ্ছে। তাহলে এই টাকাটা নিয়ে আমরা খরচ পরিশোধ করতেছি। তাহলে এই টাকাটা তো আমি নিজের কাছে রাখতেছি না, মানে আমার নগদ টাকা বাড়তেছেও না কমতেছেও না। কথা ক্লিয়ার? জি ভাই। বলে না? ভাই বললাম, এইভাবে একটু আরেকবার বলবেন? বেশি পেঁচাইলে বুঝতে সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য আমি বেশি পেঁচাতে চাচ্ছি না, আমি সহজভাবে বলি। সহজভাবে হলো কি, এইটা খরচ কিনা, কার খরচ? এনটিটা তো খরচ নাকি? হুম। কার জি ভাই। খরচ? ব্রাঞ্চের এক্সপেন্স। ব্র্যাকেট। এক্সপেন্স, এই ব্রাঞ্চের এক্সপেন্স টাকা হচ্ছে 10,000। এই টাকাটা দিয়ে দিচ্ছে কে? হেড অফিস। তাহলে হেড অফিসের ওখানে একবার পোস্টিং দেওয়ার কথা, আমরা কি হেড অফিসে কোনো অ্যাকাউন্ট করতেছি? না। তাহলে ব্রাঞ্চের এন্ড থেকে এসে এই ব্রাঞ্চে আমরা কি করতেছি, শুধু খরচ পরিশোধ করতেছি। তাহলে এটা ব্রাঞ্চের খরচ, খরচের ডেবিট দিকে বসবে। খরচের হুম, কোন দিকে বসবে? ক্লিয়ার। ডেবিট দিকে। এবার তুমি যদি নগদে বসাতে, মনে করো ক্যাশ অ্যাকাউন্ট ছিল এই অঙ্কে, তুমি নগদে বসাই ফেললে, তা নগদে তুমি নগদ টাকা পাইছো, তাই খরচ করছো, খরচে তুমি বসাবে না? হুম, বসাবো। তখন কবার পোস্টিং দেওয়া লাগবে? তখন তো আরো দুবার পোস্টিং দেওয়া লাগবে। হ্যাঁ। এই জন্য আমরা ওই যে নগদান বই করতাম, যে চেক পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ব্যাংকে জমা দেওয়া হয়, তাহলে সেটা আর কি, ওই সরি, চেক পেয়ে যদি নিজের কাছে রেখে দিই, তাহলে সেটা নগদান কথা লিখতে হয়। কিন্তু চেক পেয়ে যদি ব্যাংকে জমা দিয়ে দিই, তখন কিন্তু আর নগদান কথা লেখা যায় না। মনে আছে এটা? হ্যাঁ, আছে। ছোটবেলার কথা। এরকমই আমরা নগদ টাকা পাচ্ছি, পেয়েই দিনের দিনে আমরা খরচ পরিশোধ করে দিচ্ছি। মানে নগদে আমি জমাও করতেছি না, আবার নগদে দিচ্ছিও না। ঠিক আছে? ভাই এই জায়গায় কি বলা থাকলে আমার ক্যাশ অ্যাকাউন্ট থাকলে ক্যাশে দিতে পারতাম। কিছুই বলা থাকলে দিতে পারতাম না। এখানে এক্সপেন্স বলা আছে মানে এক্সপেন্সে যাবে, আর হেড অফিসে হেড অফিসে যাবে। যাই বলা থাকুক না কেন, এক্সপেন্স আছে মানে এক্সপেন্সে যাবে। কথা বোঝো নাই? আচ্ছা, এখানে যদি এক্সপেন্স পেইড দিতাম তাহলে একই তো খরচ কথা, যদি এক্সপেন্স পরিশোধ করতাম পেইডও কথা সেক্ষেত্রে। তাই, এক্সপেন্সও তাই। এক্সপেন্স পেইড থাকলেও না যা। ধরেন যদি এখানে, বলো। তাহলে তো আমার নগদ টাকা আমি খরচে দিচ্ছি ঠিক আছে, তাহলে নগদ টাকা যে চলে যাচ্ছে তাহলে নগদ টাকার ক্রেডিটে বসাবো না সেক্ষেত্রে? তোমার কাছ থেকে নগদ টাকা যাচ্ছে? হেড না। অফিসের থেকে যাচ্ছে তো। হুম। আমার থেকেই তখন যাচ্ছে না? আমি ক্যাফে আমার তোমার কি থেকে হতো? তো যাচ্ছে না, ব্রাঞ্চ তো কোনো ভাই টাকা আমি দিচ্ছে এই না। না, আমি এই এন্ট্রির কথা বলতেছি না। তাহলে কি বলতেছো, পুরোটা বলো তাহলে। আমি বলছি যে যদি শুধু এক্সপেন্স পেইড এর কথা বলছো। হ্যাঁ, তাহলে তো অবশ্যই তুমি এক্সপেন্সে বসাবা, ডেবিট দিকে বসাবা এক্সপেন্সে, আর ক্যাশে বসাবা ক্রেডিট দিকে। গতদিন তো ছিল এরকম এন্ট্রি, ছিল না? জি ভাই, আমি সেটুকুই বলতেছিলাম। হ্যাঁ, তো সেটা তো আলাদা জিনিস। এখানে তো ব্রাঞ্চ দিচ্ছে, ব্রাঞ্চ ইনভলভ, মানে হেড অফিস, হেড অফ ইনভলভ না এখানে। আমি তোমাকে দেখাই। আচ্ছা ভাই ঠিক আছে। এক second। ওটা তো 8 নাম্বার ছিল না, এটা নিচে যাচ্ছি। আচ্ছা ভাই বুঝছি, সমস্যা নেই, না না, কন্টিনিউ করেন। তারপরে একটু এট এ গ্লান্স দেখলে ভালো হয়। এই দেখো, এখানে ছিল কি ব্রাঞ্চ এক্সপেন্স বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চের খরচ ব্রাঞ্চ বাই। পরিশোধ। এখানে কিন্তু হেড অফিস দিচ্ছিল না, দিচ্ছিল? না। না। এই যে রেন্ট, স্যালারি, সানডে এক্সপেন্স, এই তিনটা এক্সপেন্সই আমরা কোথায় বসেছিলাম? আমরা এক্সপেন্সের ডেবিট দিকে বসেছিলাম আর ক্যাশের ক্রেডিট দিকে খরচে বসেছিলাম। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ। রাইট। মানে তুমি যে প্রশ্ন করছো তা কিন্তু আগের দিনেই হয়ে গেছে। আর গতদিন ছিল ব্রাঞ্চ দিচ্ছে, আজকে দিচ্ছে হেড অফিস। তো যাক, দুটোই শেখা হয়ে গেল, হেড এটা অফিস। একটু ক্রস ম্যাচ হয়ে গেল আর কি। ভালো, তাই না? মনে থাকবে। জি ভাই। আচ্ছা, নেক্সটে যাই আমরা। নেক্সট কি বলছে? পেটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ ডিসেম্বর 31 দুই পেটি হাজার ক্যাশ। সতেরো 80 টাকা। তো এটা কি ব্যালেন্স সিরি না পেটি ক্যাশের? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই দুটো একবারে দেখি।
পেটি ক্যাশের ব্যালেন্স সিডি আর আর স্টকের ব্যালেন্স সিডি 15,000, তাই তো? হুম তাহলে দুটো একবারে জি আমরা ভাই। এক করে আসি। স্টকের ব্যালেন্স সিডি 15,000, এই যে ব্যালেন্স সিডি স্টকে 15,000, স্টকে 15,000। আর চলে যাব হচ্ছে পেটি ক্যাশ। পেটি ক্যাশের ব্যালেন্স সিডি 80 টাকা, তাই তো? রাইট। আর কি এন্ট্রি আছে দেখি, আর কোন এন্ট্রি আছে কি না। একটা এন্ট্রি ছিল, একটা এন্ট্রি ছিল লাইবিলিটি ফর এক্সপেন্স। লাইব্রেরি। 2017 ডিসেম্বরে 500 টাকা লাইবিলিটি ফর এক্সপেন্স। জিনিসটা একদম সহজভাবে বুঝবা। বলো স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স জি ভাই। মানে বেতন, বেতন বাবদ যে খরচ, এটা বকেয়া আছে। হ্যাঁ। বাংলায় বলতেছি বেতন বকেয়া আছে। তাহলে জাবেদা কি হয়, বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট, জি ভাই। তাই তো নাকি? হ্যাঁ। সবাই কিন্তু একসঙ্গে একটু কথা বলো। স্যালারি ভাই এখানে তো বেতন লেখা নেই। আপনি কি নেটওয়ার্ক পাচ্ছেন ঠিকঠাক? জি ভাইয়া। আমি উদাহরণ দিচ্ছি, বলছি আমি এটা উদাহরণ দিচ্ছি। ও আচ্ছা। সবাই শোনেন ভালো ভালো মনে করে মনোযোগ দিয়ে, যে আমি বাংলায় বলতেছি যে বেতন বকেয়া আছে, তাহলে জাবেদা হচ্ছে কি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, তাই তো? হুম হ্যাঁ। ইংলিশে এটাকে যদি বলা হয় যে স্যালারি বকেয়া আছে, মানে আউটস্ট্যান্ডিং আছে, তাই তো, বা ডিউ আছে, তাই না? হুম, ওকে। হুম জি তো ভাই। এর জাবেদা কি হবে, এর জাবেদা হচ্ছে কি স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট, তাই তো? হ্যাঁ অথবা এটা বলতে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। আমি একটু লিখি এই জায়গায়, লিখলে সুবিধা হবে। স্যালারি এক্সপেন্স, এটা হচ্ছে ডেবিট, আর এখানে কি লিখতে পারি, স্যালারি, পেয়েবল। স্যালারি এক্সপেন্স পেয়েবল, তাই তো? এটা ক্রেডিট না? হুম অনেকেই হ্যাঁ। এক্সপেন্স কথা লেখে না, শুধু স্যালারি ডেবিট লেখে, স্যালারি পেবল ক্রেডিট লেখে। আমি এক্সপেন্স কথা লিখছি, তার কারণ আছে। এটা লেখে না? আচ্ছা, হ্যাঁ পেবল লিখি। না জি ভাই। লিখে কিন্তু এখানে আবার লাইবিলিটি লেখা যায়। কি লেখা যায়? লাইবিলিটি, লাইব্রেরি। এটা লেখা যায়। তারা পেয়েবল অথবা লাইবিলিটি একই কথা। হ্যাঁ, পেয়েবল মানে বকেয়া, লাইবিলিটি মানে কি দায়, একই জিনিস। বকে। তাই। হ্যাঁ, বকেয়া দায়, রাইট। এখন কথা হচ্ছে যে এই জিনিসটাই বলা। এখন যদি এইখান থেকে আমি স্যালারি কেটে দিই, মনে করেন স্যালারির কথা বললো না, স্যালারিটা কেটে দিলাম, শুধু বলছে যে এক্সপেন্স মানে খরচ বকে আছে। কি বলছে? খরচ বকেয়া রোজ আছে। তাহলে বকে আছে। যাবে কি এক্সপেন্স ডেবিট আর এক্সপেন্স পেয়েবল অথবা এক্সপেন্স লাইবিলিটি ক্রেডিট, হুম তাই তো নাকি? হ্যাঁ। এখন এখানে কিন্তু এই যে জি ভাই। এক্সপেন্স লায়াবিলিটি কথা শুনতে কেমন লাগে নাকি, এক্সপেন্স হুম পেয়েবল কথাটা শুনতে হুম। মনে হয় ঠিক আছে, কিন্তু এক্সপেন্স লায়াবিলিটি কথা শুনতে খারাপ লাগে। কিন্তু এটার সুবিধার জন্য আমি এরকম লিখতে পারি, লায়াবিলিটি, লাইব্রেরি অনেক। লায়াবিলিটি ফর এক্সপেন্স, ফর এক্সপেন্স, এই কথাটা শুনতে কি সুন্দর লাগে না? হুম সুন্দর জি লাগে। ভাই। তাহলে এইটা শুধুমাত্র এই সাজানোর জন্য কথাটা লায়াবিলিটি ফর এক্সপেন্স লেখা। তাহলে জাবেদা কিন্তু কি বলতেছে, তাহলে ডেবিট হচ্ছে এক্সপেন্স যা- আর লায়াবিলিটি ফর এক্সপেন্স ক্রেডিট, তাই তো? হুম এখন হ্যাঁ। আমার বললো যে খরচটা হচ্ছে ব্রাঞ্চের, খরচটা কার? ব্রাঞ্চে। তাহলে এইখানে আমি অ্যাড ব্রাউজার। করলাম যে ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ এক্সপেন্স কি ডেবিট, আর ব্রাঞ্চ লায়াবিলিটি ফর এক্সপেন্স ক্রেডিট, তাই তো? হুম জি ভাই। এবার আমাকে বলেন যে এই যে জাবেদাটা কি আপনারা বুঝছেন? হ্যাঁ বুঝছি। কয় টাকা? জি ভাই। 500 টাকা, 500 টাকা। 500। মাত্র 500 টাকা। এখন আমাকে বলেন এই দুটো নামের মধ্যে আপনার ছক আছে কয়টা?
এক্সপেন্সের শখ আছে। একটা আছে। ব্রাঞ্চ এক্সপেন্সের ছক আছে, আর তো কোনো ছক নাই। আছে এই নিচে যে নামটা, এই নামের কোনো ছক আছে? না। তাহলে না। শুধু একবারই বসবে ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, মানে ডেবিট দিকে বসবে। ব্রাঞ্চের যে এক্সপেন্স নামে যে অ্যাকাউন্ট আছে তার ডেবিট দিকে 500 টাকা বসবে। কি নাম লিখে? এই লাইবিলিটি ফর এক্সপেন্স লিখে। কি লিখে? লায়াবিলিটি ফর এক্সপেন্স। লাইব্রেরি ফর এক্সপেন্স লিখে। লিখে ব্রাঞ্চের এক্সপেন্সের ডেবিট দিকে বসবে 500 টাকা। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? জি ভাই, বুঝছি। ওকে। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমি যাই। আমি ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টে এই লিখলাম লাইবিলিটি ফর এক্সপেন্স, কথাটা লিখলাম, টাকা 500 টাকা। এটা আমার পোস্টিং হয়ে গেল। আমি কি বলেছিলাম? পোস্টিং যখনই শেষ হবে তখনই আমি প্রথম ছকটা যোগ বিয়োগ করে ফেলবো। আর পোস্টিং শেষ শেষ আমি স্টক অ্যাকাউন্টটা যোগ বিয়োগ করবো। দেখেন, স্টক অ্যাকাউন্টে আমার নীল কালি যে দেওয়া যেগুলো, এইগুলো আমার এন্ট্রি থেকে পোস্টিং আসছে। তো এইটা যোগ করলে ডান দিকে যোগফল হয় 1,50,000 টাকা। সেইটা যখন আমি বাম দিকে বসালাম, সেখান থেকে উপরের গুলো মাইনাস করলে হয় 25,000। কত টাকা হয়? 25,000। এই25,000। 25,000-এর নাম কি হবে এখন? সারপ্লাস স্টক হবে না? হ্যাঁ। জি গতদিন ভাই। ডান দিকে হয়েছিল, তাই ওটা নাম হলো শর্টেজ স্টক। স্টক কি স্টক হয়েছিল? শর্টেজ স্টক। আর শর্টেজ আজকে কি স্টক। নাম হলো? সারপ্লাস স্টক। সারপ্লাস স্টক। ওকে। এই পর্যন্ত যখনই পেয়ে গেলাম তখনই আমি কি বলছিলাম যে এইবার আমরা বিক্রয় মূল্যে পণ্য প্রেরণ করলে ওয়ার্কিং করব, স্টক রিজার্ভ নামে একটা ওয়ার্কিং করব, তাই না? হ্যাঁ। তো ওই স্টক রিজার্ভ ওয়ার্কিং করব কি কি এন্ট্রির উপরে? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, আর সারপ্লাস স্টক অথবা শর্টেজ স্টক, এইটার উপরে, তাই না? শর্টেজ স্টক। হ্যাঁ। রাইট। এটা হ্যাঁ। তো মনে রাখতে হবে আর কি। তাহলে এখন আবার আছে কি? ব্যালেন্স বিডি মানে ওপেনিং স্টক আছে, ব্যালেন্স সিডি মানে ক্লোজিং স্টক আছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ আছে, কিন্তু রিটার্ন নাই। আছে? নাই। না। আর না, সারপ্লাস আছে। তাহলে তুমি এইগুলোর জন্য, 4টা করে করলে এইগুলোর জন্য আমি স্টক চারটা রিজার্ভ আছে। করব, 4টা এন্ট্রির জন্য। তাহলে আমি 4টা এন্ট্রির জন্য স্টক রিজার্ভ অঙ্কের নিচে চলে যাব। ক্যালকুলেশন অফ স্টক রিজার্ভ কার জন্য? অন ওপেনিং স্টক। ওপেনিং স্টক ছিল কি 25,000, আর পার্সেন্টেজ কত বলছিল? 25% বলছিল না? হ্যাঁ। তাহলে কি 25/100 জি ভাই। 25 হবে? শিখাইছিলাম এটা। হ্যাঁ। হ্যাঁ। ওকে, ইকুয়াল টু 5,000। ইকুয়াল টু কত? 5,000। 5,000। তাহলে অন ওপেনিং স্টক গেল। অন ক্লোজিং স্টক হচ্ছে 3,000। কত হবে? 15,000 গুণ 25/100 তিন। 3,000 হবে। অন গুডস এন্ড টু ব্রাঞ্চ ওই 1,00,000 টাকা, মানে যেটা টাকার কলমে বসেছে ওইর উপর, ওই কিন্তু ওই 80,000-এর কিন্তু কোনো ভ্যালু নেই আমার কাছে আর, ঠিক আছে? জি বুঝতে ভাই। পারছেন? তাহলে 20,000। হ্যাঁ। আর অন সারপ্লাস স্টক টাকা হয় কত? 25,000-এর উপরে 5,000। তাহলে বলেন, এ পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, এখন আমি এই 4টা পোস্টিং দিব বলছিলাম। এই পোস্টিং দেওয়ার জন্য জার্নাল শিখাইছিলাম না গতদিন? হ্যাঁ। সেই জার্নালটা আমি আবারও লেখা আছে, দেখেন, আবার একটু দেখেন। ফর ওপেনিং রিজার্ভ অন ওপেনিং স্টক, ওই যে প্রথম এন্ট্রি, মানে এই এই যে 4টা এন্ট্রি, এই 4টার প্রথমটার জন্য অন ওপেনিং স্টকের জন্য। তাহলে ওপেনিং স্টকের যে রিজার্ভ 5,000, এটার জাবেদা কি হবে? স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, এটাই না জাবেদা? হুম। হ্যাঁ। তাহলে এই জাবেদা যে নাম লেখা, এই নামে কয়টা ছক ছিল আমার? দুটোই। একটা। দুটোই ছিল। স্টক রিজার্ভ নামেও ছক ছিল, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট নামেও হ্যাঁ। ছক ছিল। অ্যাডজাস্টমেন্ট। তাহলে কোথায় বসবে? স্টক রিজার্ভের ডেবিট দিকে 5,000 বসবে, আর অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে আর বসবে কত? অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। 5,000। কিন্তু নাম কিন্তু বিপরীত বসবে। নাম কি বসবে? বিপরীতটা বুঝবে। তাহলে বিপরীত। এই দেখেন, স্টক রিজার্ভের ডেবিট দিকে ওপেনিং কথা লিখা আছে টাকা 5,000 নাকি? আর এই হ্যাঁ। যে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট এর ক্রেডিট দিকে দেখেন, এই যে বিপরীত দিকে কি নাম, বিপরীত নাম লিখেই আমি কিন্তু বসায় দিয়েছি। ঠিক আছে? হুম। জি ভাই। একটা হলো। এটা যদি ওপেনিং এর জন্য হয় তাহলে ক্লোজিং এর জন্য কি উল্টো না? তাই বলছিলাম না? উল্টোটা। তাহলে দেখেন, ওপেনিং এর জন্য ডেবিট দিকে বসছে। এই যে ছকটা, এই ছকটা ওপেনিং এর জন্য যেটা, সেটা ডেবিট দিকে বসছিল। তাহলে ক্লোজিং এর জন্য যেটা, সেটা কোন দিকে বসবে?
এই দিকে বসবে। এই দিকে বসবে, 3,000 টাকা ছিল, বসালাম। তাহলে এইখানে কোথায় বসবে? এইখানে বসবে ডেবিট দিকে, তাই কি না? হুম। এইখানে ডেবিট দিকে জি ভাই, ডেবিটে বসবে। বসালাম। টাকা কত? এই 3,000 টাকা, এটাও হুম। বসালাম। ঠিক আছে? হুম। তাহলে চলে যায়, আর দুটো ছিল। এই যে, তাহলে দুটো জাবেদা কিন্তু পরপর হয়ে গেল, দেখেন আমি দুটো লিখছি অবশ্যই। এই যে, এই দুটো জাবেদা অলরেডি আমার হয়ে গেছে, 5,000 আর 3,000। পরবর্তী জাবেদা হবে কি, এই যে গুডস এন্ড টু ব্রাঞ্চের যে রিজার্ভ ছিল 20,000, এটার জন্য। তাহলে জাবেদা কি? গুডস এন্ড হ্যাঁ। টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, কেটে গেলে লিঙ্ক দিবেন, হ্যাঁ? তাহলে গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, এখানে ছক আছে কয়টা? একটা আছে। তাহলে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে ওই উপরের নামটা লিখে, তাই তো?